সাংবাদিক ফোরামের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা কষ্ট করে আমাদের এই বৈঠকে উপস্থিত হওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে এদেশের সাংবাদিকরা প্রতিনিয়ত যুদ্ধ করে সমাজের নানা অন্যায়, অত্যাচার, অপরাধ, দুর্নীতি এদের বিরুদ্ধে প্রতিনিয়ত সাংবাদিকরা যুদ্ধ করে থাকেন। এই যুদ্ধের মাঠে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে একমাত্র সাংবাদিকরা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে গণমানুষের পাশে থেকে রাষ্ট্রের পক্ষে তারা এই দুর্নীতি, অন্যায়, অনিয়ম, অপরাধ এর বিরুদ্ধে প্রতিনিয়ত তারা তাদের কলমের লেখনীর মাধ্যমে তারা যুদ্ধ করে থাকেন। কিন্তু এই অন্যায় অপরাধের বিরুদ্ধে তারা নিজেদের জীবন বাজি রেখেও তারা সংবাদ প্রকাশ করে থাকেন। কিন্তু এই দেশ গঠনের 54 বছর শেষ হয়ে গেলেও এই সাংবাদিকদের জন্য এই রাষ্ট্র কল্যাণকর তেমন উল্লেখযোগ্য কোনো কাজ করেছে বলে আমাদের মনে হচ্ছে না। এই রাষ্ট্রের কাছে সাংবাদিকদের অনেক চাওয়া রয়েছে, পাওয়া রয়েছে, অধিকার রয়েছে, দাবি রয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য আমরা কিন্তু দাবি তুলে আসছিলাম যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নটা সাংবাদিকদের জন্য, এই দেশের জন্য, মাটির জন্য, মানুষের জন্য খুব বেশি প্রয়োজন। কিন্তু এই 54 বছর সময় পার হয়ে গেছে, দেশের শত শত হাজার হাজার সহস্র আইন, বিধি, উপবিধি প্রণয়ন করা হলেও এই সাংবাদিক সুরক্ষা আইনটি প্রণয়ন হয়নি আজ অবধি। আপনারা অনেকে জেনে থাকবেন যে আমরা দীর্ঘদিন ধরেই, এই বহু বছর ধরে আমাদের 14 দফা দাবি আদায়ের আন্দোলনের যে 14টি দাবির মধ্যে একটি দাবি হচ্ছে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের। এই আইন প্রণয়নের জন্য আমরা কিন্তু গত বছর জাতীয় প্রেস ক্লাবের সামনে হাসিবুর রহমান রিজুর উপর যে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছিল, সেই প্রতিবাদ সমাবেশে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমরা 3 মাসের আলটিমেটাম দিয়েছিলাম সরকারকে, এবং রাষ্ট্র যেন এই আইনটি প্রণয়ন করে। সেই 3 মাস পার হয়ে যাওয়ার 6 মাস পার হয়ে গেছে, কিন্তু আইনের জায়গায় রয়েছে, সাংবাদিক সুরক্ষা আইন আজও প্রণয়ন করা হয়নি। আমরা জানতে চাই রাষ্ট্রের কাছে যে এই আইনটি প্রণয়ন করতে বাধা কোথায়। এই আইনটি প্রণয়ন করা হলে রাষ্ট্রের এমন কি ক্ষতি হবে, বরং রাষ্ট্র সুসংগঠিত হবে। সাংবাদিকরা যদি সুরক্ষা পায় তাহলে এদেশের মাটির সুরক্ষা হবে, অর্থাৎ সার্বভৌমত্বের সুরক্ষার প্রশ্নটি সুসংহত হবে। সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা হলে দুর্নীতি, অন্যায়, অনিয়মের জায়গাটা দুর্বল হয়ে যাবে, দুর্নীতি করার সাহস পাবে না। যে সাংবাদিকরা তাদের কলমের লেখনী দ্বারা বিভিন্ন মাধ্যমে সাংবাদিকরা বিষয়গুলোকে তুলে ধরবে, যার কারণে দুর্নীতিবাজরা সেটি কিন্তু খুব সহসাই সুযোগ পাবে না যে অন্যায় করার, অপরাধ করার। আপনারা দেখেছেন ইতিপূর্বে যে সরকার বাংলাদেশ শাসন করে গিয়েছে, তারা শত শত হাজার হাজার সহস্র কোটি টাকা দুর্নীতি করে এই দেশ থেকে তাদেরকে কোনো না কোনো উপায়ে তাদেরকে দেশ থেকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য করেছে। কি কারণ? দুর্নীতির কারণ। মুখ্য যে কারণটি ছিল সেটা হচ্ছে দুর্নীতি। আর সাংবাদিকরা যদি এই দুর্নীতির বিরুদ্ধে লিখতে পারত, কঠোরভাবে লিখতে পারত, তাহলে কিন্তু এই দুর্নীতি হওয়ারও সুযোগ ছিল না। সাংবাদিকদেরকে নানাভাবে কণ্ঠরোধ করা হতো যে সাংবাদিকরা লিখতে পারবে না, লিখলে তার বিরুদ্ধে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল নিরাপত্তা অ্যাক্ট, 385, 386 নানা ধরনের ভাষায়, নানা ধরনের ধারায় তাদেরকে কণ্ঠরোধ করা হতো। এটি এই দেশ গঠনের পরবর্তী যত সরকার এসেছে, প্রতিটি সরকারই সাংবাদিকদের কণ্ঠরোধ করার যে একটি মুখ্য ভূমিকা, সেটি সকল সরকার পালন করে গিয়েছে। নির্দ্বিধায় আমরা এটি
বলতে পারি, এটা আমরা স্বীকার করি, আমরা প্রত্যক্ষদর্শী। আমার জীবদ্দশায় যতদিন ধরে আমি বুঝতে শিখেছি, সাংবাদিকতায় এসেছি, সেই সময় থেকেই এই রাষ্ট্রের মাঝে যে সকল দুর্নীতিবাজ, অন্যায়, অনিয়মকারী, নষ্ট মানুষগুলো সাংবাদিকদের কণ্ঠরোধ করে সাংবাদিকদের চলার পথকে তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে সাংবাদিকদেরকে হয়রানি করছে। আমরা চাই সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা হোক। সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা হলে একজন সাংবাদিক সে তার পেশাগত জায়গা আরও শক্ত হবে, ইস্পাত কঠিন শক্ত হবে, তিনি লিখতে পারবেন। লেখার জায়গাটা নিশ্চিত করা গেলে এই রাষ্ট্র সুসংহত হবে, সুসংগঠিত হবে, রাষ্ট্র এগিয়ে যাবে। আমরা এখন দেখতে পাচ্ছি যে মরা মানুষের বিরুদ্ধে সংবাদ লিখতে সাংবাদিকরা খুব সাহসী হচ্ছে। সাংবাদিকরা লিখছে, কেউ কেউ বলছে আমরা অনেক স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা, মরা মানুষের বিরুদ্ধে লিখলে সে আর কি করবে? আপনারা জীবিত কোনো মানুষের বিরুদ্ধে একটি কলম চালিয়ে দেখেন। অর্থাৎ আমাদের কিছু সাংবাদিক বন্ধুরা মানে গর্ব করে বলছে যে আমরা এখন লেখার স্বাধীনতা পেয়েছি। হ্যাঁ, পেয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে কেউ লেখার সুযোগ আছে, যে কেউ লিখতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনার যে মন্ত্রী এমপি ছিল, তার প্রশাসনের বিভিন্ন ক্যাডারের লোক ছিল, তাদের বিরুদ্ধে যে কেউ যে কোনো ধরনের ওয়ার্ড ব্যবহার করার সুযোগ রয়েছে। কিন্তু রানিং যে সরকার রয়েছে, এই সরকারের একজন যে দলের, যেহেতু এখন রানিং সরকারের দল দ্বারা কোনো নির্বাচিত সরকার নয়, তারপরেও এই দলের যারা এই সরকার বা এই দল যাদের মাধ্যমে এখন দেশ পরিচালিত হচ্ছে, এই দলের একজন তৃণমূল পর্যায়ের, একজন ওয়ার্ড পর্যায়ের একজন সদস্যের বিরুদ্ধে আপনারা সংবাদ প্রকাশ করেন, দেখেন আপনারা দাঁড়িয়ে থাকতে পারেন কিনা? পারবেন না, পারবেন না। তাহলে কোথায় স্বাধীনতার জায়গাটা? কোথায় কলমের শক্তির জায়গাটা? কোথায় সাংবাদিকদের সুরক্ষার জায়গাটি? কোথায়? সেটি প্রশ্ন রেখে গেলাম। প্রিয় বন্ধুগণ, আমরা এদেশের মাটি মানুষের পক্ষে, আমরা এদেশের সার্বভৌমত্বের পক্ষে, আমরা রাষ্ট্রের পক্ষে। রাষ্ট্রকে বাঁচিয়ে রেখে, রাষ্ট্রকে সুসংগঠিত করে রেখে আমাদের সকল শ্রেণী পেশার মানুষ এই দেশটাকে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ রয়েছে। কিন্তু এই রাষ্ট্রকে পুঁজি করে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল এই সরকার গঠন করে রাষ্ট্রকে কুরে করে খাচ্ছে। আর আমাদের সেই সাংবাদিক ভাই বোনেরা এই অন্যায় অপরাধের বিরুদ্ধে তাদের কলম চালাতে গিয়ে তারা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা দেখেছি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমরা আমাদের কথা বলবো, আমরা গণমাধ্যমের কথা বলবো, আমরা গণমাধ্যম কর্মী সাংবাদিকদের কথা বলবো। আমরা বলতে এসেছি, আমরা বলে যাব, আমরা সাংবাদিকদের মর্যাদা, দাবি এবং অধিকার আদায়ের পক্ষে আমাদের 14 দফা যে আন্দোলন রয়েছে, এই আন্দোলনটি আমরা 2013 সাল থেকে চালিয়ে আসছি। তো আজকের এই খুলনা বিভাগের আন্তঃজেলা বৈঠকে আপনারা যারা এই কুষ্টিয়ার সাংবাদিকরা এখানে অংশগ্রহণ করেছেন এবং কেন্দ্র থেকে বিভিন্ন জেলা থেকে যারা অংশগ্রহণ করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা চাই আমাদের যে সারা দেশে 3 শতাধিক শাখা রয়েছে, 20-22 হাজারের মতো সদস্য রয়েছে, শুভাকাঙ্ক্ষী রয়েছে, 14 দফার অনুসারী রয়েছে, আমাদের সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি রয়েছে, আমাদের বেশ কিছু পরিকল্পনা নিয়ে আমাদের এই সংগঠনটি পরিচালিত হচ্ছে। আমাদের জার্নালিস্ট শেল্টার হোম নামে আমরা সাংবাদিকদের কল্যাণে 2020 সালে একটি প্রতিষ্ঠান গড়ে তুলি। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে জার্নালিস্ট শেল্টার হোমে আমরা ঢাকার বাইরের সাংবাদিকদেরকে ঢাকায় আমাদের শেল্টার হোমে মাত্র 300 টাকার বিনিময়ে একজন সাংবাদিক ঢাকায় গিয়ে তিনি থাকা এবং 3 বেলা খাবারের সুযোগ ছিল, যেটি আমরা
1.5 বছর পরিচালনা করেছি। তো অনেক সাংবাদিকের অসহযোগিতার কারণে আমরা সেই প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে পারিনি। অর্থাৎ ঢাকার বাইরে থেকে একজন সাংবাদিক ঢাকায় গিয়ে মাত্র 300 টাকায় 3 বেলা খাবার এবং থাকা, এটা আপনাদের জন্য অত্যন্ত মানে স্বাচ্ছন্দ্যের একটি বিষয় ছিল। কিন্তু আমাদের অনেক সাংবাদিক বন্ধুরা যেমন 5 জন গিয়া 3 দিন থেকে 1000 টাকা দিয়ে আসছে, এরকম ঘটনাও আমাদের মাঝে আছে। তো এই অসহযোগিতার কারণে আমাদের সেই প্রতিষ্ঠানটি আপাতত বন্ধ রয়েছে। আমরা শীঘ্রই সেটি আবার চালু করব। জার্নালিস্ট শেল্টার হোম, এটা সারা দেশের সাংবাদিকদের একটি প্ল্যাটফর্ম, যেখানে গিয়ে আপনারা একবেলা মানে একদিন থাকলে 300 টাকার বিনিময়ে থাকা খাওয়ার ব্যবস্থা পাবেন। ঠিক আছে, এটাকে ন্যায্য মূল্যের চেয়েও অনেক কম রেট। যাই হোক, আমরা জাতীয় গণমাধ্যম সপ্তাহ গত 8 বছর ধরে আমরা এটি প্রবর্তন করেছি, যে এদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দিবস রয়েছে, সপ্তাহ রয়েছে, কিন্তু সাংবাদিকদের একটি দিবস নেই, একটি সপ্তাহ নেই, যে সপ্তাহব্যাপী নানা আয়োজনে এই গণমাধ্যম এবং সাংবাদিকদের নানা বিষয় নিয়ে, নানা অসঙ্গতি নিয়ে, সাংবাদিকদের মনের কষ্ট নিয়ে কথা বলার মতো একটি সপ্তাহ আমাদের নেই। আমরা সেখানে জাতীয় গণমাধ্যম সপ্তাহ নামে একটি সপ্তাহ অর্থাৎ এই গত বছর 8মবারের মতো আমরা পালন করেছি। এবছর 2025 সালে 9মবারের মতো পালিত হবে জাতীয় গণমাধ্যম সপ্তাহ। এটিকে রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য, যে যেন রাষ্ট্র এই জাতীয় গণমাধ্যম সপ্তাহটি উদযাপন করে, এজন্য কিন্তু আমরা রাষ্ট্রের কাছে প্রতি বছর স্মারকলিপি দিয়ে থাকি। আপনারা জানেন, আপনার সকল জেলা উপজেলার পক্ষ থেকে। এই সমাজে মৎস্য সপ্তাহ থেকে শুরু করে কৃষি সপ্তাহ, শিক্ষা সপ্তাহ, পশু সপ্তাহ, প্রাণী সপ্তাহ, নানাবিধ সপ্তাহ, এমনকি হাত ধোয়া দিবস, পা ধোয়া দিবস, অভাব নেই। কিন্তু সাংবাদিকদের একটি দিবস রয়েছে, সেটি হচ্ছে 3রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, যেটি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয় থাকে, কিন্তু বাংলাদেশে সেটি রাষ্ট্রীয়ভাবে উদযাপন হয় না। আমরা সেই 3রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসকে মাঝখানে রেখে 1 থেকে 7 মে, 3রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, এটাকে মাঝখানে রেখে আমরা 1 থেকে 7 মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ নামে একটি সপ্তাহ আমরা উদযাপন করে আসছি। এটি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সৃষ্টি। আমরা সাংবাদিকদের কল্যাণে, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আরেকটি প্ল্যাটফর্ম আমাদের গঠন করা হয়েছে, যে 2020 সালে বা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ নামে আরেকটি সংগঠন আমাদের সহযোগী সংগঠন হিসেবে এই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পাশে থেকে কাজ করছে। ইতিমধ্যে আমাদের 20-25টি শাখা সারা দেশে গঠিত হয়েছে। আমরা সাংবাদিকদের কল্যাণে আমাদের আরও কিছু নানামুখী কর্মপরিকল্পনা আমাদের রয়েছে, যেটি আপনাদেরকে আমরা জানাবো, আপনাদের সাথে নিয়ে আমরা কাজ করব। আমাদের আরেকটি মুখপাত্র রয়েছে মিডিয়া ক্যানভাস নামে, যেখানে গোটা দেশের সাংবাদিকদের নানা সমস্যা সম্ভাবনার কথাই ওই মিডিয়া ক্যানভাসে পাবলিশড হয়ে থাকে। মিডিয়া ক্যানভাসটি সাংবাদিকদের দ্বারা পরিচালিত, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের দ্বারা পরিচালিত। সাংবাদিকদের মুখপাত্র হিসাবে আমরা এটাকে 2013 সাল থেকে বেশ কয়েকটি সংখ্যা আমরা পাবলিশ করেছিলাম। এখন আমরা এটাকে চিন্তা করেছি এটা ম্যাগাজিন আকারে, মাসিক ম্যাগাজিন আকারে আমরা পাবলিশ করব, যেখানে গোটা দেশের সাংবাদিকদের কষ্টের কথা, দুঃখের কথা, সমস্যার কথা, সম্ভাবনার কথা আমরা তুলে ধরব মিডিয়া ক্যানভাসের মাধ্যমে। তো আমাদের চিন্তা চেতনার জায়গা, আমাদের গবেষণার জায়গা এই সাংবাদিকদের নিয়ে, এই গণমাধ্যমকে নিয়ে। আপনারা আমাদের এই 14 দফা দাবি আদায়ের আন্দোলনের সাথে যেভাবে আছেন, এর চেয়ে শক্ত অবস্থানে থেকে আপনারা এই সংগঠনটার সাথে থাকলে অন্তত আপনারা একটি নিরাপত্তার জায়গা খুঁজে পাবেন। আপনারা পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে একটি নিশ্চিন্ত একটি অবস্থান আপনারা খুঁজে পাবেন, যে বিপদ আপদে আমাদের সাংবাদিক বন্ধুরা এগিয়ে আসে না, কিন্তু এই সংগঠনটি এবং এই সংগঠনের সাথে জড়িত যারা, তাদেরকে এগিয়ে আসতে হবে, এগিয়ে আসতে বাধ্য হবে। যেমন
হাসিবুর রহমান রিজুর ঘটনায় কুষ্টিয়ায় আমাদের সংগঠনের শাখা কমিটি কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আমি সেভারেল টাইম বলেছি যে কুষ্টিয়ায় একটি আয়োজন করার জন্য, কিন্তু তারা করতে পারেনি। এই করতে ডেটও হয়েছিল, তো তাকে বলছিলাম, আমি একটু ব্যস্ততায় ছিলাম, তাকে বলছিলাম যে সে আসার জন্য, এবং আমি শেষ পর্যন্ত এটাও বলছি যে আমিও আসবো, আমি সহ আমাদের আইন উপদেষ্টারা আসবে। একটা বড় প্রোগ্রাম হবে, সেখানে আমরা প্রকাশ্যে জানতে চাবো যে কারা তাকে আহত করেছে, মারধর করেছে। তো সব বিষয়ে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে আমাদের সাংগঠনিক যে শাখা কমিটির দুর্বলতার কারণে, শাখা কমিটি অ্যাক্টিভিটিস না থাকার কারণে হয়তো সেই আয়োজনটি তারা করতে পারেনি। আমরা কিন্তু ন্যায়ের পক্ষে, সাংবাদিকদের যে কোনো বিপদ আপদে আমরা কিন্তু পাশে থাকার চেষ্টা করি। আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু প্রশাসন থেকে মানে হুমকি ধামকিতে সীমা আয়োজনও করেছিল, ব্যানার ট্যানার লেখা হয়ে গেছে। না, প্রশাসন হুমকি ধমকি দেবে কেন? প্রশাসন তো আমাদের বিরুদ্ধে না, প্রশাসনের বিরুদ্ধে তো আর আমাদের কর্মসূচি না। আমরা আমাদের সমস্যার কথা জানাবো, আমরা আমাদের কষ্টের কথা জানাবো, সেটা প্রশাসন শুনবে, সেটা বিভিন্ন রাজনৈতিক দল শুনবে। রাষ্ট্রের কাছে আমাদের দাবি, আমাদের সরকার, আমরা তো কোনো দলের কাছে আমরা দাবি করতেছি না। এই রাষ্ট্রযন্ত্র পরিচালনা করে সরকার, সরকারের পরে হচ্ছে দল, আমরা তাদের কাছে দাবি জানাবো। আমরা ব্যক্তিগতভাবে তো কোনো কারো কাছে আমরা দাবি জানাতে যাব না। আমরা তো কারো কাছে দাবি জানাই, আমরা দাবি জানাই এক আল্লাহর কাছে, সেকেন্ড হচ্ছে রাষ্ট্রের কাছে। আমরা কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে দাবি জানাই না। তো সাংবাদিকদের এই যে নানা সমস্যার কথা, আমরা কার কাছে দাবি জানাবো? কে আমাদের কষ্টের কথা শুনবে? যাই হোক, বিষয়টা হচ্ছে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে সাংবাদিকদের পেশার মর্যাদা রক্ষার জন্য, সাংবাদিকদের দাবি অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমাদেরকে জানতে হবে যে আমরা কোন স্তরের মানুষ, যে আপনি সাংবাদিক, আপনার রেঞ্জ কতটুকু, আপনি কতটুকু যেতে পারবেন, আপনার কথার রেঞ্জ কতটুকু হবে, আপনি কতটুকু লিখতে পারবেন, এই সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। আপনাদেরকে অনেক লেখাপড়া করতে হবে, আপনাদেরকে শিখতে হবে। কিন্তু আমাদেরকে হঠাৎ ঘুমে রাত্রে স্বপ্নে দেখেছে কি সাংবাদিক হবে, কালকের কোনো না কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করে বা কোনো সাংবাদিকের সাথে যোগাযোগ করে কিছু টাকা পয়সা দিয়ে হঠাৎ সাংবাদিক হয়ে কালকে ক্যামেরা নিয়ে এরা মাঠে লাফাই পড়ছে। কি হয়েছে? আমি মহাবড় সাংবাদিক। এটা কোনো কথা না, এটা কোনো বিষয় না, এটা হতেই পারে না। একজন সাংবাদিককে এই পেশায় আসতে হলে তাকে নির্ধারিত কিছু বিষয় অনুসরণ করেই আসতে হবে। এ দেখেন, আইনজীবী পেশায় হঠাৎ করে কি কেউ আইনজীবী হতে পারবে মুখস্থ? এখানে এই আইন পেশার সাথে বিজ্ঞ দুজন সাংবাদিক বন্ধু রয়েছেন, তারা জানে, আপনারাও জানেন যে হঠাৎ করে স্বপ্নে দেখলেই কেউ আইনজীবী হতে পারবে না। তাকে কোর্স কমপ্লিট করার পরে, তাকে বার কাউন্সিলে পরীক্ষা দেওয়ার পরে তাকে হচ্ছে নাম্বার, কোড নাম্বার, সার্টিফিকেট নিয়ে লোকাল আইনজীবী সমিতিতে মেম্বার হয়ে প্র্যাকটিস করতে হবে লাল টাই করে শুরুতে। আমাদের কি হয়েছে, সাংবাদিক সে সাইজে যদি বড় হয়, তার পাশে একজন সাংবাদিক 26 বছর ধরে সাংবাদিকতা করে আসছে, পাশে বসে সিগারেট ধরেই ফেলছে। কেন? আমি চেহারায়, বডি ফিগারে, স্বাস্থ্য অনেক বড়, আমি আসছি আজকের বা এই 2 মাস হয় আমি সাংবাদিকতা আসছি, কিন্তু আমার পাশে একজন 26 বছর আগে থেকে সাংবাদিকতা করে, তাকে আমি মূল্যায়নই দিচ্ছি না। কেন? ধরো এ তো চেহারা, সুরাত, বডি ফিগারে ছোট খাটো, আরে আমি কিসের মূল্যায়ন দেবো? আমি অনেক বড় মাপের সাংবাদিক। এটা আমাদের ভিতরে আছে। কিন্তু এখানে 2 জন আইনজীবী আছে, তাদের সামনেই বলি, তাদের একদিন আগে একজন আইনজীবী এই আইনজীবী পেশায় প্রবেশ করেছে, তাকে স্যার ডাকে, সিনিয়র ডাকে। কিন্তু 26 বছর আগে আসছে, তাকে আমরা ওই হিসাবেই ভাই, রহিমুল্লাহ ভাই, করিমুল্লাহ ভাই, সলিমুল্লাহ ভাই, এই। কিন্তু তাকে দেখলে দূর থেকে যে একটু সম্মান দেয়া, আমরা সেটা দেই না। তাকে মূল্যায়নের জায়গাটা আমরা করি না, যার ফলে ওই সিনিয়ররাও জুনিয়রদেরকে স্নেহ করে না, ভালোবাসা দেখায় না।
ধীরে 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 এই পেশাটা আজকের তলানিতে ঠেকে গেছে, এই পেশার মূল্যায়নটা তলানিতে ঠেকে গেছে। এ থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। আমরা একজন সাংবাদিকের বিপদে যাই না, একজন সাংবাদিক মারা গেলে আমরা শেষ দেখাটাও আমরা করে আসি না, যে শেষবারের মতো তার মৃত্যুদেহটা আমরা একবার দেখে আসি, সেটা আমরা দেখি না। কিন্তু একজন আইনজীবী মারা গেলে টোটাল আইন, বার লাইব্রেরির টোটাল ওই যে কোর্টের কার্যক্রমই অফ হয়ে যায়। কিন্তু আমাদের একজন সাংবাদিক আহত হলে, নিহত হলে আমরা যতক্ষণ পর্যন্ত আহত বা নিহত খবর ফোনে বা লোক মারফত না বলা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে এক পা নড়ি না। আমি কালকের খুলনাতে বলেছিলাম যে আপনারা কাক দেখেছেন না, রাস্তায় বিভিন্ন সময় কাক বিদ্যুতের শর্ট করে আহত হয়। সেই বিদ্যুতে আহত হয়ে আহত একটি কাকের শব্দ, আহত কাকের কণ্ঠ পেয়ে ওইখানে কতগুলো কাক জড়ো হয় বলেন তো? দেখছেন দেখছেন কখনো কতগুলো কাক জড়ো হয়? অগণিত হয় না? তাদের কি মোবাইল ফোন আছে, মেসেঞ্জার আছে, ফেসবুক আছে? কোনো কিছু নাই। কিন্তু সেই আহত একটি কাকের কণ্ঠ শুনে শত শত কাক কিন্তু পাশে চলে আসে। কিন্তু আমাদের একজন সাংবাদিক বন্ধু আহত হলে তার পক্ষ থেকে, তার ফ্যামিলির পক্ষ থেকে, নয়তো তার অফিসের কেউ না কেউ তাকে অন্য সাংবাদিককে না জানালে অতক্ষণ পর্যন্ত আমরা জানি না, জানতেই চাই না, জানি না, জানতেই চাই না। কালকের খুলনায় যিনি আমাদের ওখানে সভাপতিত্ব করছিলেন, নিউ ন্যাশনের একরামুল কবির, তিনি ৭৭ সাল থেকে সাংবাদিকতা করেন। ৭৭ সাল থেকে তিনি সাংবাদিকতা করেন। গত মাস দুয়েক আগে তিনি, তার উপরে চরম হামলার ঘটনা ঘটেছে। তার মাথা মানে পিটিয়ে, মানে কালকে যেটা দেখাইছে এইখান থেকে এই পর্যন্ত মানে নাই, খুলি উঠাইয়া ফ্রিজে রাখছে। 15 দিন পরে তার এই খুলিটা আবার লাগানো হবে। কালকে সে ওখানে আসছিল, তো সেটা বললাম যে এটা কয়টা পত্রিকায় পাবলিশড হয়েছে, হাতে গোনা কয়েকটায়। আমি বললাম যে খুলনা মহানগরীতে অন্তত 20-30-50 হাজার রিক্সা আছে না? রিক্সা আছে, রিক্সা ড্রাইভার আছে, অটো চালক আছে। একজন অটো চালক বা একজন রিক্সা ড্রাইভারকে যদি কেউ এভাবে পিটিয়ে মাথা আহত করত, তাহলে এখানে উপস্থিত যত সাংবাদিকের 14 গুণ সাংবাদিক তার বাসায় যেতেন, তার খোঁজখবর নিতেন, মেডিকেলে যেতেন, সেখানে ভিড় পড়ে যেত, ভিডিও টিভি ক্যামেরায় সরাসরি হয়ে যেত, হইতো না? কিন্তু এই সাংবাদিকের ঘটনায় আপনারা কয়জন গেছেন? আমরা তো জানিই না। তো একজন সাংবাদিকের বিপদ, সেটা আমরা খোঁজ নিতে যাই না, কারণ ওখানে 2 পয়সার কোনো বিষয় নাই। একজন সাংবাদিক আহত হয়েছে, সেখানে আমাদের কোনো ব্যবসা আছে? একজন বাইরের মানুষ আহত হইলে আমরা ব্যবসার লোভে সেখানে ছুটে যাই, যদি কিছু হইয়া পড়ে, যদি কিছু হইয়া পড়ে, হইলে হইল, না হইলে নাই। যাই হোক, এগুলো হচ্ছে কষ্টের কথা। কিন্তু আমরা আমাদের প্রয়োজনে এগিয়ে আসি না, এগিয়ে যাই না। তো এটা হচ্ছে আমাদের নৈতিক অবক্ষয়। আপনারা এখানে যারা রয়েছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনারা করার জন্য সংগঠন করবেন না, সংগঠন করবেন আপনি নিজে শক্তি অর্জন করার জন্য, আপনি নিজে সংগঠিত হওয়ার জন্য সংগঠন করবেন। আমাদের সাংবাদিক বন্ধুরা কি করে? একজনের 14টা সাংবাদিক সংগঠনের সদস্য হয়। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি, একজন মানুষ জীবদ্দশায় কোনো না কোনো ধর্মের অনুসারী হয়েছে, জন্মগ্রহণ করে, হয় মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই তো। এরপরে সে ধীরে ধীরে বড় হইল, বড় হওয়ার পরে সে রাজনীতি করবে। তাহলে একজন মানুষ কয়টা রাজনৈতিক দল করতে পারবে? 2টা করা যাবে না? 2টা রাজনৈতিক দল করা যাবে না? যাবে কিভাবে? ও, এক দল হারাই গেলে আরেক দল। আচ্ছা,
সেটা হচ্ছে দোয়াইসলে কয় আর কি, দোয়াইসলে। যাই হোক, তাহলে সুযোগ নেই আসলে, একজন মানুষ দুইটা রাজনৈতিক দল করার সুযোগ নেই। আচ্ছা, যদি না থাকে, একজন মানুষ একাধিক পীরের মুরিদ হইতে পারে? একজন মানুষ দুইজন পীরের মুরিদ হইতে পারে? পারে না? পারে? কেমনে পারে? পারে না। আত্মবিশ্বাস রাখতে পারে, কিন্তু স্বীকার করতে হবে তাকে দেখুন একজন জীবনের মুরিদি হয়ে যায়, তাহলে তো তার জীবনটা তো সাংঘর্ষিক হয়ে যাবে। কারণ এক মুরিদ এক ধরনের উপদেশ দিবে, আর এক মুরিদ আর ধরনের উপদেশ দিবে, দ্বিপাক্ষিক হয়ে গেল, রানিং একটাই থাকে তার জীবনটাকে। কিন্তু আমাদের সাংবাদিকরা একযোগে মানে যতগুলো সাংবাদিক সংগঠন আছে সব জায়গায় সদস্য হইতে পারবে, মোটামুটি এটা তাদের অধিকারের জায়গা। সংবাদ পাইলেই হয়, ঠিকানা পাইলেই হয়। এবার আমার সাথে মাঝে মধ্যে এরকম তর্ক হয় যে আপনি একাধিক সাংবাদিক সংগঠন করতে পারবেন, এটার কারণটা কি একটু বলেন তো। তখন বলে যে বিপদ আপদ হইলে এসব সংগঠন আগাই আসবে। হচ্ছে না, আগাই আসে না, আগাই আসে না। আগাই আসবে তখনই যখন আপনি একটা জায়গায় বিশ্বাস রাখবেন। হয় আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন, মানে ভগবানের উপরে বিশ্বাস রাখবেন। একটা জায়গায় আপনার বিশ্বাস রাখলে আপনি আল্লাহও বিশ্বাস করবেন, ভগবানও বিশ্বাস করবেন, যিশুও বিশ্বাস করবেন, তাইলে হবে কি করে? তাইলে আপনি কোনো কুল পাবেন না। এই জন্য আপনাকে একটা সংগঠনের সাথে যুক্ত থাকতে হবে, যে আমি বাঁচলেও এটা একটা সংগঠন, মরলেও একটা সংগঠন। একাধিক সংগঠন আপনার করার সুযোগ নাই। যেমন আপনারা অনেকেই জানেন কক্সবাজারের ফরিদ মোস্তফা, তাকে টেকনাফের ওসি চরমভাবে নির্যাতন করে 6টি মামলায় তাকে আসামি করা হয়েছে। আপনাদের প্রত্যেকের ফোন আছে, গুগলে সার্চ দিলে পাবেন। কক্সবাজারের ফরিদ মোস্তফার ঘটনায় আমরা 11 মাস পরে আমরা ফরিদ মোস্তফাকে আবিষ্কার করলাম যে ফরিদ মোস্তফা এরকম নির্যাতনের শিকার হয়ে 11 মাস ধরে, 11 মাস না, তখন 10 মাস জেলে, 10 মাসের একটু বেশি, এত বছর ধরে, এতদিন ধরে সে জেলে। আমার কাছে যে ছবিগুলো আসছে একবার বিভৎস ছবি, এগুলো দেখে আমি একটা খোঁজখবর নিয়ে একটা টিম গঠন করলাম। সেই টিমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়, কক্সবাজার এসপি, ডিসিকে চিঠি দিয়ে আমরা টিম সহ আনুষ্ঠানিকভাবে সেখানে গিয়ে বিস্তারিত জেনে শুনে ওখানকার লিগ্যাল অ্যাডভাইজারদের সাথে কথা বলে, ওখানকার বিভিন্ন পেশার মানুষের সাথে কথা বলে, আমরা এসপির সাথে সাক্ষাৎ করে, কারাগারে সাক্ষাৎ করে আমরা ওখানে লিগ্যাল অ্যাডভাইজারকে বলে আসলাম যে আপনি তাকে জামিনের জন্য প্রেয়ার শুরু করেন, প্রস্তুতি নেন। সে প্রেয়ার দেওয়া শুরু করলো। তাকে 15 দিনের মধ্যে আমরা 6টি মামলায় জামিনে মুক্ত করলাম। অর্থাৎ 11 মাস 5 দিন পরে সে জামিনে মুক্ত হয়েছে। হওয়ার পরে তাকে দেখলাম যে শারীরিকভাবে আনফিট, ক্ষতিগ্রস্ত, বিভিন্ন জায়গায় পুষ পড়ে, চোখে দেখে না, চোখের কোণা থেকেও পুষ পড়ে, এরকম অবস্থা, মাথা থেকে পুষ পড়ে, যেসব জায়গায় তাকে নির্যাতন করছে। আপনারা গুগলে সার্চ দিলে ফরিদ মোস্তফা দেখবেন যে বিভৎস একটা ছবি। কক্সবাজারের সাংবাদিকরা তাকে নিয়ে একটা ওয়ার্ড পাস করে নেয়। আমরা সেই ঘটনায় ফরিদ মোস্তফার ওখানে গিয়ে আমরা তাকে জামিনে মুক্ত করি। পরবর্তীতে তার চিকিৎসার প্রয়োজন, এ কারণে আমরা একটি চিকিৎসার তহবিল গঠন করি। চিকিৎসার তহবিল গঠন করার পরে আমরা 1 লক্ষ টাকা উঠাতে পারিনি, 85,000 টাকা আমরা কালেকশন করছিলাম। ফরিদ মোস্তফার সাথে আলোচনা করলাম যে ভাই আমরা এ পর্যন্ত 85,000 টাকা কালেকশন করছি। সে বলছে ভাই 85,000 টাকাই আমারে দেন। আমি বলছি এটা দেয় কেমনে? এটা দেয় কেমন? আমরা 1 লক্ষ টাকা মিলিয়ে দেই, আরো 2-4-5 দিন পরে 1 লক্ষ টাকা মিল হোক, একটা ফিগার যে আমরা 1 লক্ষ টাকা দিছি। তো বলছে ভাই এই 85,000 টাকার দাম 85 কোটি টাকা আমার কাছে, আপনারা 85,000 টাকাই দেন, আপনারা প্রচার বা আমি স্বীকার করব 1 লক্ষ টাকা, যেহেতু আপনারা ফিগার 1 লক্ষ টাকা অনুদান। এই টাকাটা কিন্তু আমাদের সাংবাদিকদের কাছ থেকে উত্তোলন করা। আমাদের সংগঠনের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা এই 1 লক্ষ টাকা তাকে প্রদান করে। আমরা সেখানে গিয়ে ডিসির মাধ্যমে সেই জেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে জনকীর্ণ আয়োজনের মধ্যে থেকে তার কাছে এই টাকাটা আমরা হ্যান্ড ওভার করি। এর কিছুদিন পরে
আচ্ছা, ওই ঘটনার পর থেকে কিন্তু ফরিদ মোস্তফা বিভিন্ন টিভি চ্যানেল এই সেই পুরা ডায়ালগ শুরু হয়ে গেছে। কিছুদিন পরে একটি সংগঠন তাকে কেন্দ্রের সহসভাপতি বানিয়েছে। তার আগে আমরা তাকে সহ সাংগঠনিক সম্পাদক বানিয়েছিলাম রংপুর বিভাগে। ফরিদ মোস্তফাকে আমরা কেন্দ্রের সহ সাংগঠনিক সম্পাদক বানিয়েছিলাম রংপুর বিভাগে। রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বানিয়েছিলাম। বানানোর পরে অন্য ওই সংগঠন তাকে কেন্দ্রের সহ সভাপতি বানিয়েছে। ফেসবুকে পোস্ট দিয়েছে খুব ইসের সাথে কি দাম্ভিকতার সাথে যে আমি অমুক সংগঠনের সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি। আমি দেখে কষ্ট পেলাম, খুব কষ্ট পেয়েছি যে 11 মাস 10 মাস সামথিং এই সময়ের ভিতরে কক্সবাজারের কোনো সাংবাদিক তার পক্ষে একটা ওয়ার্ড পাস করেনি। আমরা যেদিন টাকা সহ আগের দিন গিয়ে উপস্থিত হয়েছি, আমাদের ওখানে বিএমএসএফ এর শাখা কমিটি ছিল, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির শাখা কমিটি ছিল, যেখানে সমুদ্রকণ্ঠ পত্রিকার সম্পাদক মইনুল হাসান পলাশ সে সভাপতি, ইত্তেফাকের সাংবাদিক ওখানকার সেক্রেটারি। আগের দিন ফরিদ মোস্তফার জন্য আমাদের এত আয়োজন, এই কথা শুনে তারা অখুশি হয়েছেন যে ফরিদ মোস্তফার জন্য আপনাদের এত আয়োজন, এই ফরিদ মোস্তফাকে তো আমরা চিনি, নষ্ট মানুষ, এই সেই হাংতাং। একটা রেস্টুরেন্টে বসে বললো, আমি বলছি ভাই সব জানি, খুব খারাপ, তারপরও আমরা তার জন্য এতটুকু করেছি। একজন সাংবাদিক হিসেবে ভুল ভ্রান্তি, ভুল ত্রুটি তার ভিতর থাকতেই পারে, আমরা এজন্য দুঃখিত, কিন্তু আমরা তার জন্য করেছি, আপনারা কালকের আয়োজনটায় থাকেন। বলছে না, আমরা থাকবো না। আমাদের সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি সেক্রেটারি, যেটা বিএমএসএফ এর সহযোগী সংগঠন, অনেক স্ট্রং কমিটি, বলছে না আমরা থাকবো না। কেন থাকবেন না? সে তো আপনাদেরই ভাই। বলছে না, এরকম নষ্ট মানুষ আমাদের ভাই হতে পারে না। তো তারপরে রিকোয়েস্ট করলাম, 1.5 ঘন্টা বসে কথা বললাম যে ভাই কালকের আয়োজনটায় থাকেন। বিএমএসএফ এর সভাপতি সেক্রেটারি যারা তারা ছিল, সবকিছু ঠিক আছে, কিন্তু সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি তারা থাকবে না। আমি তাদেরকে অনেক অনুনয় বিনয় করলাম যে ভাই যেহেতু আমরা আসছি, আপনারা আমাদেরই সহযোগী সংগঠন, আপনারা যদি না থাকেন তাহলে বিষয়টা খারাপ দেখায় না।